আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য অর্থনীতির সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ, এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। এবং পুরো সময় জুড়ে আজকে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সহায়তা হিসেবে পাওয়া 22,000 কোটি টাকা নির্ধারিত সময়ে ফেরত দিতে ব্যর্থ দুর্বল 6টি ব্যাংক। এমন অবস্থায় মুনাফাসহ আসল টাকা ফেরত দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে আরও 90 দিন। সংশ্লিষ্টরা বলছেন এসব ব্যাংকের উপর আস্থা এখনও ফেরেনি, তাই আরও সহায়তা দরকার। এদিকে সুশাসন সহ আমানত বাড়ানোয় নজর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। মিনা ফেরদৌসের প্রতিবেদন। সবল করে তুলতে এবং তারল্য সংকট কাটাতে গত বছরের নভেম্বরে 6টি দুর্বল ব্যাংককে 22,500 কোটি টাকা সহায়তা দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংক হলো এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। চুক্তির মেয়াদ ছিল 3 মাস, কিন্তু এই সময়ের মধ্যে টাকা ফেরত দিতে ব্যর্থ হয়েছে ব্যাংকগুলো। এমন অবস্থায় নতুন করে চুক্তির মেয়াদ 90 দিন বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই সময়ের মধ্যে ফেরত দিতে হবে মুনাফাসহ আসল অর্থ। তবে এই সময়ের মধ্যেও কেন্দ্রীয় ব্যাংক টাকা ফেরত পাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। দুর্বল ব্যাংকগুলোর একটি ন্যাশনাল ব্যাংক। এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান বলেন, এখনও আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার করা যায়নি, তাই কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা প্রয়োজন আরও অন্তত 6 থেকে 1 বছর। সাহায্য যদি কন্টিনিউ করে তাহলে হয়তো আগামী 6 মাস 9 মাসের ভিতরে বা 1 বছরের ভিতরে ব্যাংকগুলো আবার ঘুরে দাঁড়াতে পারবে। এখানে তো অনেকগুলো কারণ থাকে, তো ম্যানেজমেন্টের স্ট্রাকচারের প্রবলেম থাকে, কাস্টমারদের আস্থা অর্জন একটা ইস্যু আছে। এখন ধরেন যে কাস্টমার আমার এখানে টাকা জমা রাখে, তারা যদি টাকা জমা না রেখে শুধু উইথড্র করে, তাহলে দুনিয়াতে কোনো ব্যাংকই ঠিকমতো চলতে পারবে না। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে রদবদল হলেও এখনও সুশাসনের ঘাটতি রয়ে গেছে। এদিকে নজর দেওয়ার পাশাপাশি আমানত বাড়ানোর দিকেও মনোযোগী হওয়ার তাগিদ দিচ্ছেন তারা। গ্রাহকদের আস্থা অর্জন করার জন্য আমার ওয়ে আউট খুঁজে বের করা, আমার স্ট্র্যাটেজি প্ল্যান তৈরি করা। তার কারণ হচ্ছে যে ব্যাংকগুলো দুর্বল হয়ে গেছে, যে ব্যাংকগুলো বোর্ড পুনর্গঠন করা হয়েছে, আমরা বলছি সেই ব্যাংকগুলো সুশাসন নিশ্চিত করা হয় নাই। বাংলাদেশ ব্যাংক কখনো টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে ধরে রাখতে পারবে না। টাকাটার যে আপনার ইউটিলাইজেশন, যে সঠিক ব্যবহার হচ্ছে কিনা, সেটাও কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দেখভাল করতে হবে, তদারকি করতে হবে এখন থেকে। এবং এখন থেকে যে ঋণগুলো দেওয়া হবে, সেই ঋণগুলো যেন আর বেনামে আর না দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক বলছে, দুর্বল ব্যাংকগুলোকে স্বাবলম্বী করে তোলার অংশ হিসেবে অডিট কার্যক্রম পরিচালিত হচ্ছে। যারা সংকট কাটিয়ে উঠতে পারবে না তাদের একত্রীকরণ করা হবে। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত কৃষি বাজেট 2025-26 টেকসই প্রবৃদ্ধির রূপরেখা শীর্ষক সেমিনারে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। কন্টিনিউয়াস প্রসেস, সেখানে আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে থেকে তোমাকে আরো গিয়ে হাইটে উঠে যাবে। করো তুমি গন্তব্যস্থল হচ্ছে নিউ ইয়র্ক কিংবা পৌঁছলাম, এ হচ্ছে সিনারিও। আমি তো উপরে অলরেডি, এখন যখন কিছু উপরে উঠলো 24-এ আমার আর 2 মাইল নড়বড় করতেছে, পড়ে যাবে বা প্যাসেঞ্জার কোনো ডাক্তার আছে কিনা, এখন পড়ে যায় ভাব, তখন বাইরে হতে পারে না, তখন খুঁজলো ভালো পাইলট এতে পাওয়া যায় কিনা, ভালো তখন পাওয়া গেল, বসে না, তাই না? তাই তো হয়েছে। দেখো তো কি অবস্থা, দেখা গেল যে ওখানে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি আয়োজিত কৃষি বাজেট 2025-26 শীর্ষক যে সেমিনার চলছে সেখানে কথা বলছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমরা এখন সেখানে ছিলাম। এবারে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে।
রপ্তানি বৃদ্ধি এবং এলডিসি পরবর্তী চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে দেশের পোশাক শিল্পকে আরও প্রতিযোগিতামূলক এবং সাশ্রয়ী হতে হবে। বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস ফাউন্ডেশনের 14তম বার্ষিক সম্মেলনে কথা বলেন বিজিএমএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বিজিএমের সাবেক সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, পোশাক শিল্প এখন গ্যাস, বিদ্যুৎ এবং কাস্টম সহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পর আমাদের শুল্কমুক্ত সুবিধা কমে যাবে, তাই শিল্পের বিকাশের জন্য প্রতিযোগিতামূলক এবং সাশ্রয়ী হতে হবে। এক্ষেত্রে ওয়াশিং টেকনোলজিস্টরা সাশ্রয়ী মূল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করেন তিনি। ঢাকার বিরুলিয়া সাভারের কৃষিবিদ সিটির কৃষি ইকো রিসোর্টের দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পোশাক খাতের উদ্যোক্তারা। বিজিডব্লিউটিএফ এর সভাপতি মোহাম্মদ আব্দুস সামাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাসিনুজ্জামান শিশির। In terms of volume বা in terms of quantity তে কিন্তু আমরা অলরেডি নাম্বার 1, কিন্তু ভ্যালুতে আমরা অনেক পিছিয়ে আছি। তার মানে আমাদের আরো অনেক ভ্যালু এডিশন করতে হবে। ডেনিমে আমরা নাম্বার 1 সবখানে আছে, আমেরিকাতেও আছে, ইউরোপিয়ান ইউনিয়নেও আছে। আমাদেরকে এখানে আরো কস্ট এফিশিয়েন্ট হতে হবে, আরো নতুন নতুন আইটেম করতে হবে। দর্শক, পোশাক শিল্পের এই চ্যালেঞ্জের কথা আসলে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলার কি করণীয় এবং সরকার আসলে কি করছে, এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিটিএম এর পরিচালক খোরশেদ আলম। জনাব খোরশেদ আলম, স্বাগত জানাচ্ছি আপনাকে। জনাব খোরশেদ আলম, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে এই যে পোশাক শিল্পের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জের আপনি সরাসরি পোশাক শিল্পের সাথে জড়িত না হলেও বস্ত্র খাতের যেই সংগঠন আছে বা বস্ত্র খাতের ব্যবসার সাথে দীর্ঘদিন ধরে জড়িত, এই চ্যালেঞ্জের কথা আপনারা অনেকদিন ধরে বলছেন, কিন্তু নতুন সরকার আসলে শিল্প বাঁচাতে উদ্যোগ নিচ্ছে কিনা? গতকাল একটি বড় শিল্প গ্রুপের মালিক তিনি বলেছেন যে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণের চেষ্টা করছে, বিদেশিদেরকে আহ্বান জানাচ্ছে বাংলাদেশে বিনিয়োগ করতে, অথচ দেশি উদ্যোক্তারা গ্যাস বিদ্যুৎ পাচ্ছে না। এই যে বিষয়টা বা পরিস্থিতি দাঁড়িয়েছে, এই জায়গায় আসলে সরকার কি বুঝতে পারছে না, নাকি মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা সরকারের যে প্রায়োরিটির জায়গাটা সরকার সেট করতে পারছে না? খোরশেদ আলম, আপনি আনমিউট করে কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এখন হলো যে একটা শিল্প যেখানে করতে হবে সেখানে কতগুলো পলিসি দিতে হবে আপনাকে। আমাদের যে বিটিএম এর যে নেতা সভাপতি যে বলেছেন, এটা সঠিক কথা বলেছেন। কারণ হচ্ছে যে আপনাকে যদি একটা শিল্প বিপ্লব করতে হয়, সেই শিল্প বিপ্লবের জন্য আপনাকে কি করতে হবে, সেখানে সর্বপ্রথম জনাব খোরশেদ আলম, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আপনার সম্ভবত আপনার সংযোগটি আমরা আসলে কারিগরি ত্রুটির কারণে আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। জনাব খোরশেদ আলম, জনাব খোরশেদ আলম, আপনাকে আমরা আবারও কানেক্ট করার চেষ্টা করব। আপনি চেষ্টা করুন আমাদের সাথে সংযোগটি আবার স্থাপন করার জন্য। দর্শক, এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে আমরা আবার আলোচনায় ফিরব। আমরা স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, আমরা আলোচনা করছিলাম বিরতির আগে পোশাক খাতের নানা চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সাথে আছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক খোরশেদ আলম। জনাব খোরশেদ আলম, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনি নিশ্চয়ই এবার আপনাকে আমরা শুনতে পাবো আশা করছি। আপনার কাছ থেকে যে প্রশ্নটি বিরতির আগে আসলে আপনি উত্তর দিচ্ছিলেন যে সরকার আসলে শিল্পের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলোকে আসলে বুঝতে পারছে না, নাকি সেদিকে সরকারের নজরটা কম, মানে কি কারণ থাকতে পারে? এবং সরকারের সাথে আসলে আপনার আলোচনায় জায়গাটা কি মানে সেভাবে বন্ধ হয়ে আছে বলে মনে হচ্ছে? একরকম পরিস্থিতিটা একটু জানতে চাই আপনার কাছ থেকে। সত্যিকার অর্থে ধরেন আমাদের এই শিল্প বিপ্লব হয়েছিল 19
1981 সনে 1981 সনে হয়েছিল। কিন্তু আমরা যে সুযোগগুলো তখন পেয়েছিলাম সেই সুযোগ কিন্তু আমাদের এখানে আস্তে আস্তে বড় আকার ধারণ করে বিরাট একটা বাজার এখানে আমরা সৃষ্টি করেছিলাম। সেখানে ধরেন আমরা এখানে এখন পর্যন্ত এখানে $22 বিলিয়ন ইনভেস্ট করে কি করেছি, বাংলাদেশের জন্য আমরা আমাদের 14 কোটি লোকের জন্য আমরা বস্ত্র দিচ্ছি। এটা কিন্তু বিরাট একটা অ্যামাউন্ট, $12 বিলিয়ন। যদি আমরা এই শিল্পটা এখানে গড়ে না তুলতাম তখন কিন্তু আমরা এই $12 বিলিয়ন আমাদের বস্ত্র বিদেশ থেকে আমদানি করতে হতো। দ্বিতীয়ত হলো আমরা যে গার্মেন্টসের জন্য আপনার সুযোগ দিচ্ছি সেখানে আমাদের প্রায় $7 বিলিয়ন মতো আমাদের আরো আছে, যেটা আমরা বিভিন্ন সুতা এবং কাপড় বিভিন্ন গার্মেন্টসকে আমরা এটা সহযোগিতা করে যাচ্ছি। কি কারণে? তখন আমাদের এই শিল্পকে ধরে রাখার জন্য তখনকার যে সরকার ছিলেন গ্যাস, বিদ্যুৎ এবং যত রকমের সহযোগিতা করার সেই সহযোগিতা আমরা পেয়েছিলাম। যখন নাকি এই শিল্পটা উত্থান হতেছিল বড় আকারের বাংলাদেশে আরো বিরাট, আমরা আরো $8 বিলিয়ন এখানে ইনভেস্ট করার পরিকল্পনা ছিল। কিন্তু এখানে আমাদের একটা চক্র, যারা এখানে আমি বলবো যে আমাদের সভাপতি যিনি বলেছেন উনি সঠিক কথা বলেছেন যে এখানে আমাদের দেশের পণ্য ব্যবহার করার জন্য বা আমাদের বস্ত্র খাতকে আরো উন্নত করার লক্ষ্যে কিন্তু আমাদের অনেক এটাকে ভালো মনে করতেছেন না বা চাচ্ছেন না। তার পিছনে 2-3টা কারণ হতে পারে। কেউ হয়তো ইচ্ছা করে পার্শ্ববর্তী দেশকে সুযোগ করার জন্য, আমাদের শিল্পকে বন্ধ রাখার জন্য বা ভালোভাবে চলতে না দেওয়ার জন্য কারো কারো হয়তো সহযোগিতা থাকতে পারে বলে আমার সন্দেহ। কারণ হচ্ছে যে আমাদের যে উত্থান হয়েছিল সেই 81 সন থেকে আজকে এটা বাংলাদেশে আমরা ধরেন আমার হিসাবে $100 বিলিয়ন আমাদের এক্সপোর্ট করার কথা ছিল, এবং সেই $100 বিলিয়ন ভিতরে আমাদের থাকার কথা ছিল, ভ্যালুয়েশন হওয়ার কথা ছিল $65 বিলিয়ন। $65 বিলিয়ন বাংলাদেশের নিজস্ব, আর $35 বিলিয়ন আমরা তুলা আমদানি করতাম। এইসব কিছু র মেটেরিয়াল, ডাইস, কেমিক্যাল আমদানি করে আমরা এই $100 বিলিয়ন নিয়ে আসতে পারতাম। $65 আমাদের এখানে ভ্যালুয়েশন হতো। আজকে কোনো কারণে, কোনো অসহযোগিতার কারণে আমাদের শিল্পের পিছনে আমরা বুঝতে পারতেছি না। এটার পিছনে আমরা যথেষ্টভাবে বুঝাইতে চেষ্টা করতেছি যে আমাদের সমস্যা কোথায়, কিন্তু বিগত এই 15-20 বছরে আমরা এই খাতে আগে আসার জন্য কখনো আমরা কোনো সহযোগিতা পাই নাই। এই কারণে আমাদের মিলগুলো সহযোগিতা না পাওয়ার কারণে বিভিন্ন দেশ হতে স্মাগলিং এ প্রায়, আপনি যদি বললে বিশ্বাস করবেন না, $5 থেকে $6 বিলিয়ন প্রতি ইয়েতে আমাদের এই কাপড় বাংলাদেশে ঢুকেছে। কারণ যে ওইসব কাপড়গুলা আমরা নিজেরা উৎপন্ন করতে পারতাম, আমাদের মনোবল ভেঙে গিয়েছে যে আমরা নতুন করে ইনভেস্টমেন্ট করে আরো নতুন নতুন আইটেম কিভাবে করব, সেটার জন্য সরকারি সহযোগিতা দরকার। আমাদের যে এখন বর্তমানে দেখেন এই ফ্যাক্টরিটা আমরা বসে যাচ্ছি, আমরা কান্নাকাটি করতেছি। প্রতিদিন আমাদের টেলিভিশনে, বিভিন্ন পত্রিকায়, বিভিন্ন সংবাদে আমাদের দেখানো হচ্ছে মিলগুলোর চরম অবস্থা। প্রতিটা মিল লোকসান দিচ্ছে, ব্যাংকের টাকা দিতে পারতেছে না পলিসি ভুলের জন্য। আমরা তো আপনাদের কাছে কোনো টেক্সটাইলের উন্নয়নের জন্য যাই নাই যে আপনি আমাকে এই প্রোডাক্টের জন্য কি বানাবো, কি করব সেগুলো যাই না, মার্কেটিং কি করবো সেটাও যাই না। আমরা গিয়েছিলাম আমাদের নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ দেন, এবং নিরবিচ্ছিন্ন গ্যাস এবং বিদ্যুৎ দিবেন, সেটা আমাদের যে মূল্য সেই মূল্যটা আমাদের সহনীয় পর্যায়ে দেন। কিন্তু এখানে কোনো রকমের কিছু করা হচ্ছে না। বিগত সরকারের আমলে আমরা যখন এই গ্যাস বিদ্যুৎ নিয়ে আমরা সমস্যায় ছিলাম, আমাদের প্রোডাকশন কমে যাচ্ছিল, তখন আমাদের কাছে সেই সময়ের উপদেষ্টা সাহেব এসে বললেন যে তখন 12 টাকা 10 টাকা রেট ছিল, উনি বলেন 12 টাকা করে দেন, আপনাদের আমরা গ্যাস এনে আপনাদের প্রতিটা ফ্যাক্টরি আপনাদের 100% চলবে সেই ব্যবস্থা করে দিব। সেইখানে কি হলো? এটা তো হলোই না, কোনো কমিটমেন্ট রক্ষা করা হলো না। সেখানে গিয়ে দেখলাম কি আমরা, আমাদের যে আপনার এই শিল্প খাতটা গ্যাসের মূল্য করা হলো 31 টাকা 50 পয়সা, বলা হচ্ছে আপনাদের লোকসান হচ্ছে। আপনার যদি লোকসান হয় তো যখন নাকি আপনি 8 টাকার থেকে 12 টাকা বললেন, তখন বললেন না কেন যে আমাদের লোকসান হয়? তখনও তো আমরা এই আমাদের শিল্পে আরো বিশেষ করে যে আমরা আরো ইনভেস্টমেন্ট করলাম, আপনার বলার পরেও আমরা $2.5 বিলিয়ন আরো ইনভেস্ট করেছি।
আমরা তো ইনভেস্ট করতাম না। এখনো আমাদের প্রায় ধরেন এখানে আমার হিসাবে বর্তমানে 3 বিলিয়ন থেকে 4 বিলিয়ন ডলারের মেশিনপত্র আইডেল আছে, বসে আছে। এই গ্যাসের জন্য নতুন নতুন মেশিন আনা হয়েছে। এই একটা পরিকল্পনা অদক্ষ লোক দিয়ে এইভাবে দেশের এই শিল্পকে ধ্বংস করার পিছনে কি যুক্তি থাকতে পারে সেটা আমরা বুঝতে পারি না। তো আমাদের বর্তমান সরকারের কাছে আমরা যে জিনিসটা বলতে চাই জনাব খোরশেদ আলম, যে দেখেন আমাদের জনাব খোরশেদ আলম, এই যে সংকটের কথা আপনারা বলছেন, আপনারা তো এটি বলছেনই, কিন্তু আমরাও আসলে বলার চেষ্টা করছি, আপনাদের এই সংকটের কথা আমরা তুলে ধরার চেষ্টা করি। আপনি আমার এই প্রোগ্রামে আসলে অনেকবার বলেছেন গ্যাসের সংকটের কথা, কিন্তু এইটি নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো কার্যকর পদক্ষেপ সরকারের দিক থেকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। এইটির পেছনে কি কারণ থাকতে পারে? আপনারা কি সরকারের সাথে কথা বলার জন্য, এই যে আপনাদের যে সংগঠন আছে বিটিএমএ বলেন, বিজিএমই এর পক্ষ থেকে, আপনারা সরকারের সাথে কেন বসছেন না, বা সরকারকে কেন বিষয়টা জরুরি ভিত্তিতে আসলে সংকট সমাধানের জন্য সরকার যাতে উদ্যোগ নেয় সেই জায়গাটাতে সরকারকে বাধ্য করার জায়গাটা আপনারা করছেন না কেন? ধন্যবাদ আপনাকে। আপনি একটা কথা বলেছেন যে আমরা সরকারের কাছে যাব, ওনাদেরকে বুঝাবো। আমরা তো আপনি দেখেন কোন চ্যানেলে আমরা বলতেছি না, ওনাদের আগ্রহটা থাকতে হবে, আমাদের ডাকবেন। আপনি পার্শ্ববর্তী দেশে নতুন নতুন ইন্ডাস্ট্রি করার জন্য তারা বিভিন্ন ধরনের ইনসেন্টিভ দিয়ে ঘরে ঘরে যাচ্ছে। আপনারা আসেন, এখানে ফ্যাক্টরি করেন, আপনাকে আমরা ইনসেন্টিভ দিব, আপনাকে সেটা দিব, এই ধরনের সুযোগ সুবিধা দিব। আমরা এখন হাহাকার করতেছি, প্রতিটা মিল, প্রতিটা ফ্যাক্টরি, প্রতিটা জায়গায় আপনি যেখানেই আলোচনা দেখবেন এখন বাংলাদেশের মুখ্য আলোচনা কি, এই টেক্সটাইল শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি আমাদের গ্যাসের সমস্যার জন্য। একটা গ্রুপ আছে বাংলাদেশের, আপনি জানেন সবচেয়ে বড় যে টেক্সটাইল গ্রুপ, হুমান গ্রুপ, ওনার একটা চিঠি পর্যন্ত দিয়েছেন ব্যক্তিগতভাবে বিভিন্ন মন্ত্রণালয়, যে আমার এই ফ্যাক্টরি কিন্তু বসে যাচ্ছে, বিরাট বড় একটা তাদের হোম টেক্সটাইলের। তো আমরা কি শুনেন, আমরা কি মিল চালাবো, না শুধু আমরা ওখানে সরকারের কাছে গিয়ে আমাদের বক্তব্য বলার জন্য দিনের পর দিন বসে থাকবো? একজন যাবে, আরেকজন কথা বলবে, আমরা কথা বলি বিভিন্ন জায়গায়, আমাদের বলা হচ্ছে, উপদেষ্টাদের কাছেও আমরা আমাদের কিছু কিছু যারা আছেন উচ্চ পর্যায়ে তারা কথা বলেছেন, ওনারা বলছেন একটু অপেক্ষা করেন, এই মুহূর্তে কিছু করা যাবে না। এখন আমরা কি করব? আমাদের তো হাত পা বাঁধা। আপনি যদি কথা বলেন যে এখন কিছু করা যাবে না, একটু সময় লাগবে, এই জিনিসগুলো যদি আমাদের আগে বলা হতো যে আপনারা এখন কোনো ইনভেস্টমেন্ট করবেন না, ব্যাংকের কোনো লোন নেবেন না, আপনি আধুনিক যে করার কথা, যেসব গার্মেন্টসকে যে আপনারা যে ফিডব্যাক দিচ্ছেন, এগুলো আমাদের এখন দরকার নেই। আপনারা তো পরিষ্কার বলতে পারতেন, আপনারা আমাদের দেশের একজন অভিভাবক। আপনাদের উপরে, আপনাদের কাছে যদি আমরা কি ফ্যাক্টরি চালাবো, শ্রমিকদের বেতন দিতে চেষ্টা করব, না মিলটাতে উন্নত মানের কাপড় করব, নাকি আপনার মন্ত্রণালয়ে গিয়ে বসে থাকবো? আমরা তো এভাবে বসে নাই, আমাদের তো বিভিন্ন কাজ করতে হচ্ছে, আমাদের র মেটেরিয়াল জোগাড় করতে হয়, আমাদের উৎপন্ন করতে হয়, আমাদের বায়ারের কাছে যেতে হয়। এখন বর্তমানে জানেন মার্কেটিং একটা বিরাট কঠিন ব্যাপার, প্রতিটা জায়গায় আমাদের গিয়ে বসে থাকতে হয় তাদের সঙ্গে কথা বলার জন্য। এখন আমরা কি করব? আমাদের তো কোনো রাস্তা দেখতেছি না, আমাদের তো ফাঁসি দেওয়া ছাড়া কোনো রাস্তা নেই। এখন আপনি যদি বলেন আপনি গেছেন কিনা, আপনার জবাব আমি কিভাবে দিব? আপনি বলেন যে আপনার চ্যানেলে আমরা কতবার এই কথা বলেছি, আপনি আমাদের মিলগুলা ভিজিট করে আপনি দেখাইছেন যে মিলগুলো বন্ধ, হাহাকার করতেছে, শ্রমিকরা বসে আছে। এই থেকে বেশি আর কি করবো? আপনারা কি টেলিভিশন দেখেন না, নিউজ পড়েন না? আপনি জানেন না যে আমাদের পরিস্থিতি কি? আজকে এখানে 22 বিলিয়ন ডলারের ভিতরে আমার মনে হয় 15 থেকে 16 বিলিয়ন ডলার ব্যাংকের। আজকে যদি এটা বসে যায়, এই ব্যাংকগুলোর অবস্থা কি হবে? তো যাই হোক, আপনি বলছেন আমরা বিভিন্ন ভাবে চেষ্টা করতেছি, কিন্তু আসল যে ঘটনা আমার জানা মতে সেটা হলো গ্যাসের যে সরবরাহ, এটা করার মতো সক্ষমতা তাদের নাই এই মুহূর্তে। দ্বিতীয়ত হইল যে আপনি যে এলএনজি ইম্পোর্ট করবেন, সেটার হয়তো ইম্পোর্ট করার মতো আপনার কাছে সাফিসিয়েন্ট ডলার নাই। কিন্তু এটার জন্য এখন সবচেয়ে বেশি লোকসান কার হচ্ছে? এই শিল্পটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই শিল্প ধ্বংসের জন্য পার্শ্ববর্তী দেশ তারা এই শিল্প গড়ার জন্য নতুন নতুন পুনর্জনা দিচ্ছে, ইনসেন্টিভ দিয়ে মানুষকে ডাকতেছে আপনারা ফ্যাক্টরি করেন। কারণ হচ্ছে এই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাবে।
তো আমাদের এখন যে জিনিসটা দরকার, আমার 3টা জিনিস এখন সরকারের কাছে দরকার। যদি আপনি সত্যিকারে বাংলাদেশ থেকে $100 বিলিয়ন এবং $65 বিলিয়ন নিজস্ব ভ্যালু এডিশন করতে চান, সর্বপ্রথম প্রতিটা মিলকে আপনার কমিটমেন্ট অনুসারে গ্যাস প্রদান করেন। যেটা কমিটমেন্ট করা আছে, আমাকে আপনি 37,000 ঘনফুট দিবেন পার আওয়ার, আমাকে 37 জায়গায় আপনি 90% দেন, 30,000 দেন, কিন্তু কন্টিনিউয়াসলি দিতে হবে। যাদের বিদ্যুৎ আছে তাদের কন্টিনিউয়াসলি দিতে হবে। দ্বিতীয়ত হলো, আপনি এখন প্রতিটা দেশ দেখেন, আজকে পার্শ্ববর্তী দেশে ইনসেন্টিভ যারা ঘোষণা করছে বিভিন্নভাবে 13%-এর মতো, আমাদের এখানে দিয়েছেন 1%, তাতে আবার 1.5% আমাকে এটার জন্য সার্ভিস চার্জ দিতে হয়। আপনি এটা আপাতত 3 বছরের জন্য আপনি এখানে 10% ইনসেন্টিভ দেন, 10% ইনসেন্টিভ দেন আমাদের ভ্যালুয়েশন করার জন্য। যেসব মিলগুলো এখন ভ্যালুয়েশন করতেছে না, আমাদের নিজস্ব সুতা থাকা অবস্থায় বিদেশ থেকে সুতা আসতেছে, তাদেরকে বুঝাইতে চেষ্টা করেন যে বাংলাদেশে আমাদের ভ্যালুয়েশন যেসব ইন্ডাস্ট্রি আসবে সর্বনিম্ন 45% তাদের ভ্যালুয়েশন করতে হবে। এই মূল্যবান গ্যাস দিয়ে আমরা এই সস্তা দামের জিনিস দিয়ে আমি 100 টাকা এক্সপোর্ট করে 95 টাকা ইম্পোর্ট করব। এই ধরনের ইন্ডাস্ট্রিতে এখন আমাদের মনোযোগ কম দিতে হবে। যারা ভ্যালুয়েশন করতে হবে সেই সব ইন্ডাস্ট্রি করে অর্থনীতি চাঙ্গা। আমাদের কথা হলো দেশে অর্থনীতি উন্নতি করতে হবে। আজকে জাপান, সাউথ কোরিয়া, চায়না অর্থনীতি উন্নত করেছেন কিন্তু টেক্সটাইল দিয়ে। দ্বিতীয়ত ইলেকট্রনিক্স। টেক্সটাইল দিতে হলে আপনাদের কাছে টেক্সটাইলের অভিজ্ঞতা আমাদের নেওয়া লাগবে না। টেক্সটাইলের অভিজ্ঞতা আমরা বুঝতে পেরেছি জনাব খোরশেদ আলম, আপনার এই বক্তব্যগুলো আমরা অবশ্যই সরকারের নিশ্চয়ই শোনা উচিত, কিন্তু আপনাদের দিক থেকে নিশ্চয়ই আপনারা সশরীরে সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে যদি আপনারা যেতে পারেন বা তাদের সাথে আলোচনা করতে পারেন, যেহেতু সমস্যা আসলে শিল্পের, আপনারা শিল্প চালাচ্ছেন, এই শিল্প ধ্বংস হলে দেশের যেমন ক্ষতি হবে তেমনি আপনাদের সবার আগে ক্ষতি হবে। সেই জায়গাটাতে নিশ্চয়ই আপনারা সরকারের সাথে আলোচনার জায়গাটা আরেকটু জোরদার করার চেষ্টা করবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং সরকারের যারা নীতি নির্ধারক আছেন আমরা তাদেরকে অনুরোধ জানাবো নিশ্চয়ই শিল্পের এই সংকটময় পরিস্থিতিতে তারা যাতে খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শিল্প বাঁচাতে, কারণ শিল্প বাঁচলে দেশ বাঁচবে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খোরশেদ আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সহযোগিতা করবেন, আপনাদের নিউজ যেগুলো আছে এগুলো যেন সরকারের কাছে পৌঁছতে পারে। আপনারা যখন কোনো সেমিনার যাবেন দয়া করে আপনারা আমাদের দুঃখটা ওনাদেরকে বলতে চেষ্টা করবেন, যেহেতু আপনাদের সঙ্গে ডাইরেক্ট কানেকশন আছে তাদের। একটু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। জি ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম শিল্পের নানা সংকট নিয়ে। আমাদের সাথে ছিলেন বিটিএম এর পরিচালক খোরশেদ আলম। এবারে জানিয়ে দেব মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। আমরা যদি দেখি যে এই মুহূর্তে মুদ্রার বিনিময় মূল্য এই মুহূর্তে মার্কিন ডলার কেনা হচ্ছে 121 টাকায়, বিক্রি 122 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরো 129 টাকায় কিনে 133 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ড কেনা হচ্ছে 150 টাকায়, বিক্রি 155। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কেনা হচ্ছে, বিক্রয় 17 টাকা 30 পয়সা। সৌদি রিয়াল 32 টাকায় কিনে 32 টাকা 90 পয়সা বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির দাম পড়ছে 1 টাকা 32 পয়সা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 1 টাকা 42 পয়সা। সোনার দরদাম জানাবো। 22 ক্যারেট সোনার দাম এই মুহূর্তে 1,72,000 টাকার বেশি প্রতি ভরি। 21 ক্যারেটের দাম 1,64,696। 18 ক্যারেটের দাম পড়ছে 1,41,169 টাকা, এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,16,780 টাকা প্রতি ভরি। রূপার দাম যদি দেখি, 22 ক্যারেট রূপা প্রতি ভরি বিক্রি হচ্ছে 2,846 টাকায়। 21 ক্যারেটের দাম পড়ছে 2,718 টাকা। 18 ক্যারেট 2,333, এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,750 টাকায়। দর্শক, এর সাথে সময় হয়ে গেল আরও একটি বিরতির। ফিরছি একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত, দেখছেন বিজনেস আওয়ার। এবারে জনপদের শিল্প এবং বাণিজ্যের খবর। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে তেমনি নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। ঢাকার ধামরাইয়ে ফসলি জমিতে গড়ে ওঠা অসংখ্য অবৈধ ইটভাটা বন্ধে কৃষকদের প্রতিবাদ কিংবা অভিযোগে কর্ণপাত করছে না প্রশাসন। কৃষি কর্মকর্তারা বলছেন কৃষকদের সঙ্গে কথা বলে নেওয়া হবে পদক্ষেপ। সাভার থেকে নাজমুল হুদা তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট।
রাজধানী ঢাকার উপকণ্ঠে কৃষি নির্ভর উপজেলা ধামরাই। বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলি জমি, এর ভিতরেই গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। এর চিমনি থেকে নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া, নষ্ট হচ্ছে শত শত হেক্টর জমির ফসল। ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, ভাটার আগুন নেভানোর আগে কমপক্ষে 15 দিন অগ্নি ক্যানেলে অনবরত পানি সরবরাহ করতে হয়, কিন্তু ভাটার মালিক তা না করে আচমকা আগুন নেভানোর চেষ্টা করে। এতে তৈরি হওয়া বিষাক্ত ধোঁয়ায় ধানক্ষেত পুড়ে যায়। উপজেলার অন্তত 16টি ইউনিয়নের ধানক্ষেত ইটভাটার কারণে পুড়ে গেছে বলে দাবি কৃষকদের। অভিযোগ, প্রতিবাদ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এদিনই কইরে আমরা এই যে ধান ফলামু, ধান ফলানি গেল, শেষ ফলাইছিও, এই শেষ করলো, খামু 2 মণ বেচুম, ঋণ পরিশোধ করুম। ঋণ কেমনে আমরা পরিশোধ করুম? কৃষি জমির পাশ দিয়ে করছে ইটের বাটাগুলো দিয়ে, এই কৃষি জমিগুলো ধানে এই অবস্থা, বুঝছেন? এই ধানে কি চাল নাই, মানুষ খাবে কি? ইটভাটা কর্তৃপক্ষ বলছে ইচ্ছাকৃতভাবে কারো কোনো ক্ষতি করা হয়নি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে। এখনো আমাদের সাথে কেউ কিছু বলে নাই, বললে আমরা এটা ব্যবস্থা দেখি কতদূর কি করা যায়। আমাদের মালিক আছে, সে যা করবে আমরা তার ভিতরে থাকবো। ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন। আমরা চাই কৃষির উন্নয়নে এই ধামরাই কৃষি আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমরা যে প্রযুক্তিগত উন্নয়ন করে যাচ্ছি, প্রযুক্তি নতুন জাত কৃষকদের হাতে পৌঁছে দিচ্ছি, সেই উন্নয়নে যা যা করা দরকার আমার পক্ষ থেকে যেগুলো করণীয় আছে আমি ইনশাল্লাহ সচেষ্ট থাকবো এবং আমি করার চেষ্টা করবো দ্রুত। অবৈধ এসব ইটভাটা পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিষেধাজ্ঞা শেষ হলেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বরিশালের মকামগুলোতে। নদী এবং সাগরে ইলিশ কমে যাওয়াকে দুষছেন কেউ কেউ, তবে পদ্মা সেতু চালুর পর কম সময়ে বরিশালের ইলিশ পৌঁছে যাচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে, যার প্রভাব পড়েছে বরিশালের পাইকারি ইলিশের বাজারে। তবে মৎস্য বিভাগের দাবি, নিষেধাজ্ঞা সফল হয়েছে, ঢাকায় গেলেও বরিশালে মাছের সরবরাহ বাড়বে। শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। বরিশালে চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ নেই। ফরিদপুর থেকে বরিশালের পাইকারি বাজারে মাছ কিনতে এসেছেন নাইম চৌধুরী। মুকামে মাছের আকাল ও দাম শুনে হতাশ তিনি। মাছ নেওয়ার জন্য ফরিদপুর থেকে আসছে, কিন্তু মাছের তো খুব বাজে অবস্থা নাই, আর যা আছে দাম অনেক হাই। ক্রেতাদের অভিযোগ, একদিকে সিন্ডিকেট, অন্যদিকে পদ্মা সেতু হওয়ার পর মাছ থেকে বঞ্চিত হচ্ছেন বরিশালের মানুষ। ইলিশ মাছের দাম প্রচুর, অনেক দাম, আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না। মাছ সিন্ডিকেট করে ক্রেতাদের দিচ্ছে না, দাম হাই করছে। বিক্রেতা ও ব্যবসায়ীদের দাবি, প্রতিকূল আবহাওয়ার কারণে মাছের আহরণ দিন দিন কমে যাচ্ছে। তাছাড়া পদ্মা সেতু হওয়ার পর কম সময়ে ঢাকায় চলে যাচ্ছে মাছ। এ কারণে বরিশালের মোকামে মাছ কম, দাম বেশি। প্রতিকূল আবহাওয়ার কারণে মাছ হচ্ছে না, বিভিন্ন জায়গায় যত মাছ পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলে যায় বেশি। মৎস্য বিভাগের দাবি, নিষেধাজ্ঞা সফল হয়েছে, ঢাকায় গেলেও বরিশালে মাছের সরবরাহ বাড়বে। যেহেতু এই 2 মাস আমরা সফলভাবে এই ইলিশ অবস্থান রক্ষা বাস্তবায়ন করতে পেরেছি, সেহেতু আমরা আশাবাদী এবং আমরা প্রত্যাশা করি যে এবছর ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। বাজারে 400 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 1600 টাকায়, 500 গ্রামের ইলিশ 1875 টাকায়, রপ্তানিযোগ্য ইলিশ বিক্রি হচ্ছে 2375 এবং 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 3000 টাকায়। ব্যবসায়ীদের অভিযোগ, বরিশালের ইলিশ পদ্মা সেতু হয়ে চলে যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। তারপরও 2 মাসের নিষেধাজ্ঞা পরিপালন হয়, আবারও রূপালী ইলিশে হেসে উঠবে এই মোকাম। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। দর্শক, ইলিশ সাধারণের নাগালের বাইরে চলে গেছে, আমরা সেই খবরে দেখছিলাম। 1 কেজির ইলিশের দাম 3000 টাকারও বেশি। উন্নত কৃষি ব্যবস্থাপনা পদ্ধতিতে লাউ চাষ করে সফলতা পেয়েছেন পাবনার একজন কৃষক। অন্যের জমি লিজ নিয়ে লাউ আবাদ করে মাসে আয় করছেন 2 লক্ষাধিক টাকা। সব ধরনের সহযোগিতা দিয়ে উদ্যোক্তাদের পাশে থাকছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের বারোইপাড়া গ্রামের কৃষক পাঞ্জাব আলী নিজের জমি না থাকায় অন্যের 1 একর 10% জমিতে লাউ চাষ করে সফলতা পেয়েছেন তিনি। চারা রোপণের 2.5 মাসের মাথায় লাউ বিক্রি শুরু করেন পাঞ্জাব আলী। প্রতিদিন গড়ে 2 থেকে 250 লাউ বিক্রি করেন তিনি। প্রতি পিস লাউ বিক্রি করেন 30 থেকে 35 টাকায়। এটাতে আমাদের কোনো শ্রমিক লাগে না, এটা আমি আমার বাবা, আমরা 2 বাপ বেটাই আমরা আবাদ করি। তো প্রতিদিন 200 পিস প্লাস লাউ কাটা হয়, 200 করে। তো আমাদের খুব সুন্দর চলে। ন্যূনতম রাসায়নিক সার প্রয়োগ করে প্রাকৃতিক পদ্ধতিতে জৈব সার ও অন্যান্য উপকরণের মাধ্যমে লাউ চাষ করে মাসে আয় করছেন লক্ষাধিক টাকা। পাঞ্জাব আলীর সফলতা দেখে লাউ চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় অনেকে। তার লাউতে প্রচুর পরিমাণ লাভ হচ্ছে, অল্প খরচ হচ্ছে জৈব সারের মাধ্যমে। প্রতিদিন 2 থেকে 250 পিস লাউ কাটতেছে। এটা দেখে সবাই একটা ভালোই পাচ্ছে। এটা দেখে আমরা যাতে আগামীতে করতে পারি এবং স্যাররা যাতে আমাদের সহযোগিতা করতে পারে। প্রাথমিকভাবে মাচা তৈরি, পোকা বিধ্বংসী, ফাঁদ সহ অন্যান্য সহযোগিতায় কৃষকের পাশে থাকছে কৃষি বিভাগ। আমরা চাই যে আমরা দেশের মানুষকে এই উত্তম কৃষি পরিচর্যার মাধ্যমে নিরাপদ খাদ্য খাওয়াবো ইনশাল্লাহ। যেহেতু এটা প্রথম একটি প্রযুক্তি, এই প্রযুক্তির যদি ছড়িয়ে পড়ে আমাদের পাবনা সদর উপজেলায়, তখন কিন্তু আমরা নিরাপদ ফসলটা আমাদের ঘরের কাছেই পেতে পারবো এই প্রক্রিয়ার মাধ্যমে। আমাদের গ্যাপের যে 5টা প্রোটোকল 246টা অনুশীলন সেটা মেনটেন করে আমরা সেই চেষ্টাটা করছি। ভবিষ্যতে আমরা আরো এগিয়ে যাব এবং সবাই সেটা লাভবান হবে। সংশ্লিষ্টরা বলছেন উদ্যোক্তা আরো বাড়লে বাজারে সবজি সহ বিভিন্ন পণ্যের দাম কমার পাশাপাশি সমৃদ্ধ হবে কৃষি অর্থনীতি। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবের কাছে $350 কোটি ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এই অনুমোদন দেয় ওয়াশিংটন। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার 1000 AIM-120 ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংসের জন্য যে কোনো আকাশযান থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে সৌদি আরবের সঙ্গে চুক্তির বিষয়টি সরকার কংগ্রেসকে জানিয়েছে। আগামী 13 থেকে 16 মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাস্থ্য সুরক্ষা সবার, এই প্রতিবাদে বাহরাইনে পালিত হয়েছে মহান মে দিবস। আলোচনা সভার আয়োজন করে বাহরাইন বাংলাদেশি ইলেকট্রিক্যাল সুপার টিম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বক্তারা মে দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং শ্রমিকদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান। এবং এর সাথে শেষ করছি বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।